হ্যালো বন্ধুরা, আমি অমিত আছি তোমাদের সঙ্গে। আর তোমরা শুনছো ভৌতিক কথা, কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। সঙ্গে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক। বন্ধুরা, আগের দিন একটা বিষয়ে আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। একজন ঘটনা পাঠিয়েছিল মেলে এবং সেই ঘটনাটা নাকি অলরেডি অন্যান্য চ্যানেলে হয়ে গিয়েছিল। আমি তাকে বারবার টেক্সট করে জিজ্ঞেস করেছিলাম যে ঘটনাটা অন্য কোনো চ্যানেলে হয়েছিল কিনা। সে লিখেছিল যে অন্য কোনো চ্যানেলে হয়নি। একটা ক্রিয়েটরের পক্ষে কোন চ্যানেলে কোন ঘটনা আসলো সেটা যাচাই করে দেখা খুবই মুশকিল। এই বিষয়গুলো অনেকটাই কমে গিয়েছিল, বাট আবার দেখছি এটা চারা দিয়েছে। কেন? একটা ঘটনা তোমরা যেখানে পাঠিয়েছো সেখানে শুনিয়েছে, দ্যাটস ইট। একটা ঘটনা তোমরা একটা চ্যানেলেই পাঠাবে। যদি কখনো সেই চ্যানেল না শোনায় তাহলে তোমরা অন্য চ্যানেলে পাঠাও, কোনো সমস্যা নেই। এই যে বারবার এত খাটনি করে একটা এপিসোড তৈরি করার পর যখন শুনতে হয় যেটা অন্য চ্যানেলে হয়ে গেছে, দাদা নতুনত্ব কিছু পেলাম না, তখন সত্যি খুব খারাপ লাগে। এ বিষয় নিয়ে আমি খুব হতাশ। কেন যে এরকম কাজ করে? ইভেন আমি জিজ্ঞেস করার পরেও সে মিথ্যে কথা বলছে। মানে কেন এসব, কেন? যাই হোক, আমার খুব খারাপ লেগেছিল। কিছু করার নেই, তাও যাদের এটা করার অভ্যেস তারা তো করবেই। যাই হোক, আজকে তোমরা শুনবে তিনটে ঘটনায় আশা করছি তোমাদের দারুণ লাগবে। এর মধ্যে একটি ঘটনা স্টেশনের আছে, যে ঘটনাটা সত্যিই হয়তো তোমাদের একদম মন ভরিয়ে দেবে। চলো আর একদম কথা বাড়াবো না। তোমরা লাইক কমেন্ট আশা করছি করে দিয়েছো, হেডফোনটা লাগিয়ে নিয়েছো। চলো এবার আমরা শুরু করে দিই আজকের প্রথম ঘটনা। হ্যালো অমিতদা, আমার নাম সোনিয়া দত্ত। অনেকদিন পর আবারও একটা ঘটনা বলছি। এতদিন কিছু ব্যস্ততার মধ্যে ছিলাম, ওই জন্য আর ঘটনা পাঠানো হয়নি। আশা করছি আজকে আমি যেই ঘটনাটা বলবো সেটা ভৌতিক কথা পরিবারের সকলের খুব ভালো লাগবে। তো আমি আমার ঘটনাটা শুরু করি। দাদা, আজকে আমি যে ঘটনাটা বলবো এই ঘটনাটা ঘটেছে আমার পিসির সাথে। আমার পিসি পেশায় একজন নার্স। এই ঘটনাটা ঘটেছিল 2024 সালের জানুয়ারি কি ফেব্রুয়ারি মাসের দিকে। তখন ভালোই ঠান্ডা। তোমার পিসি পেশায় একজন নার্স ছিলেন, সেজন্য পিসির ফিরতে ফিরতে রাত্রি ওই 9টা, কখনো 9:30 বেজে যেত, আবার কখনো কখনো 10টাও বেজে যেত। যখন যেমন কাজ থাকতো তখন সেভাবেই তিনি ফিরতেন। তো সেদিনও পিসির ফিরতে ফিরতে বেশ অনেকটাই রাত হয়ে গিয়েছিল। অনেক রকম কাজ ছেড়ে ফিরতে ফিরতে পিসির মোটামুটি 10:30 থেকে 11টার মতো বেজে গিয়েছিল। আরও রাত হতো, কিন্তু পিসির ছেলে যে খুব অসুস্থ ছিল, তাই জন্য আমার পিসেমশাই বারবার পিসিকে ফোন করেছিলেন তাড়াতাড়ি ফেরার জন্য, না হলে পিসির ফিরতে আরও বেশি রাত হতো। কখনো কখনো পিসি সেই পুরো নাইট ডিউটি করে একদম ভোরবেলা ফিরতেন, এমনই কাজের চাপ থাকতো। আমার পিসির নাম ছিল ছায়া, সেই জন্যই পিসেমশাই পিসিকে বারবার ফোন করে বলছিল যে ছায়া, তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো, ছেলের ভীষণ জ্বর। পিসির ছেলের বয়স 7-8 বছর এরকম হবে। খবরটা পেয়ে পিসি তাড়াহুড়ো করে জিনিসপত্র নিয়ে ওখানে একজন ডাক্তারকে বলে বেরিয়ে আসে। তখন যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল, সেই জন্য রাস্তায় বিশেষ গাড়ি ছিল না, অটো রিক্সা বা টোটো কোনো কিছুই ছিল না। এছাড়াও আরও যে সমস্ত গাড়ি ছিল সেগুলো সবই রিজার্ভ ছিল। তো পিসি অনেকক্ষণ হাইওয়েতে দাঁড়িয়ে থাকে, মোটামুটি 10 থেকে 20 মিনিট ওখানেই দাঁড়িয়েছিল। এবার পিসি যদি হেঁটে আসতো তাহলে আরও অনেক সময় লেগে যেত। এদিকে বারবার পিসমশাই ফোন করছে পিসিকে আসার জন্য। তো সেই জন্য পিসি আর কোনো উপায় না পেয়ে হেঁটে আসতে যাবে, তখনই এক বৃদ্ধ ভদ্রলোক, ওনার বয়স মোটামুটি 70 থেকে 80 এরকম হবে, হঠাৎ পিসিকে জিজ্ঞেস করে যে আপনি হেঁটে হেঁটে এত রাতে একা একা একজন মহিলা যাচ্ছেন, কেন কোনো গাড়ি পাচ্ছেন না? তো পিসি বলে, না, অনেক রাত হয়ে গেছে না, সেই জন্য কোনো গাড়ি পাচ্ছি না, সেই জন্যই তো হেঁটে হেঁটে যাচ্ছি। তখন সেই ভদ্রলোক বলেন, এদিক দিয়ে হেঁটে যাবেন? আপনার বাড়ি তো অনেক দূরে, অনেক সময় লেগে যাবে। এবার পিসি হকচকিয়ে ওঠে। পিসি বলেন, আপনি কি করে জানলেন আমার বাড়িটা যে অনেকটা দূর? এতক্ষণে সেই ভদ্রলোক পিসির প্রপার ঠিকানাটা বলে দিয়েছিল, একদম এক্স্যাক্ট বাড়িটা কোথায়। তখন ওই বৃদ্ধ মানুষটি বলেন যে সেটা এখন জানা বেশি গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আপনাকে আগে বাড়িতে ফিরতে হবে।
আপনার ছেলের ভীষণ জ্বর। পিসি ওনাকে জিজ্ঞাসা করেন যে কোনো শর্টকাট রয়েছে কিনা, যেটা দিয়ে আমি খুব তাড়াতাড়ি পৌঁছতে পারবো। ভদ্রলোক বলেন, হ্যাঁ আছে, এখান থেকে বাঁ দিক দিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে একটা রাস্তা আছে, সেখান দিয়ে তুমি 10 থেকে 15 মিনিটের মধ্যেই তোমার বাড়ি পৌঁছে যেতে পারবে। পিসি তার কথা শুনে ওই রাস্তাটা দিয়ে যাবে বলেই হাঁটছেন। এবার পিসির কি মনে হতেই পিসি একটু পেছনে তাকান। তখন দেখেন সেখানে বৃদ্ধ মানুষটি আর নেই। পিসি এবার অবাক হয়ে যান, মনে মনে ভাবেন এক্ষুনি তো এখানে ছিল, গেল কোথায়? আর এইটুকু সময়ের মধ্যে উনি যাবেনই বা কোথায়? পিসি আর বিষয়টাকে অতটা পাত্তা না দিয়ে শর্টকাট রাস্তাটা ধরে নেন। দাদা, এখানে একটা কথা বলে রাখা ভালো, পিসির কিন্তু চুলটা খোলা ছিল। পিসি ওই রাস্তাটা দিয়ে যাচ্ছেন। ওই রাস্তায় যেতে যেতে রাস্তার মাঝখানে একটা বট গাছ ছিল, বিশাল বড় বট গাছ, মানে পুরো একটা অঞ্চল জুড়ে বট গাছটা বিস্তৃত। তো পিসি ওই গাছটার তলায় বসে একটু বিশ্রাম নেওয়ার জন্য। বেশ কিছুক্ষণ পিসি ওখানে বসে, ওই মোটামুটি 10 থেকে 15 মিনিট। পিসি যতক্ষণ ওই বট গাছের নিচে বসেছিল ততক্ষণ পিসির যেন একটা অদ্ভুত ফিল হচ্ছিল। মনে হচ্ছিল যেন পিসির পিঠের উপর কেউ বসে আছে, একটু একটু ভার অনুভব করছিল। ওই জন্য পিসি সেখান থেকে উঠে তৎপর বাড়ি চলে যায়। এবারই হচ্ছে আসল টুইস্ট। পিসি বাড়ি ফিরে আসে। এবার থেকেই শুরু হয় আসল ঘটনা। যে ছেলের সামান্য কিছু হয়ে গেলে পিসি ব্যস্ত হয়ে ওঠে, সামান্য একটু আঁচড় লাগলে পিসি ব্যস্ত হয়ে যায়, তার এত জ্বর, কোনো মতেই জ্বর কমছে না, কিন্তু এদিকে পিসির কোনো ভুরুক্ষেপই নেই। তারপরে পিসি ফ্রেশ না হয়ে শুয়ে পড়ে। পিসেমশাই অনেক ডাকাডাকি করে, কিন্তু পিসি কোনো সাড়া দেয় না, চুপচাপ ব্যাগটাকে ছুঁড়ে ফেলে বিছানাতে শুয়ে পড়ে। পিসেমশাই ভাবে অনেক রাত হয়েছে, তাই হয়তো খুব ক্লান্ত হয়ে পড়েছে, আজকে আর ডেকে লাভ নেই, কালকে সকালবেলা উঠে দেখব। তাই পিসেমশাইও একটু শুয়ে পড়ে। ছেলেটার এদিকে ভীষণ জ্বর। এবার রাত তখন 3টের মতন হবে। পিসেমশাই দেখে সিলিং ফ্যানের যে বডিটা থাকে, অর্থাৎ পাখাগুলো যেখানে লাগানো থাকে, পিসি সেটার ওপর উঠে বসে থেকে পা দোলাচ্ছে। এটা দেখে পিসেমশাই তো চিৎকার শুরু করে দেয়, বলে, এই ছায়া, তোমার কি হয়েছে? তুমি কি করছো এই সব? এই, ওখানে উঠেছ কেন? পিসেমশাই চোখ বন্ধ করে চিৎকার করতে থাকে। এবার যখনই চোখ খোলে মুহূর্তের মধ্যেই দেখে পিসি পিসেমশাইয়ের পাশে শুয়ে আছে। পিসেমশাই ভাবে, আরে এক্ষুনি তো দেখলাম সিলিং ফ্যানের উপর বসে পা দোলাচ্ছিল। পিসেমশাইয়ের যেহেতু চোখের সমস্যা, তাই ভাবে যে চোখের কোনো ভুল হবে বা কোনো একটা বাজে স্বপ্ন দেখেছে। এর ঠিক 20 থেকে 25 মিনিট পর পিসেমশাই দেখে পিসি আবার নেই। পিসেমশাই ব্যস্ত হয়ে ওঠে, কোথায় গেল পিসি? এত রাতে তো কোথাও বেরোয় না, বেরোলেও বলে যায়। তখনই পিসেমশাইয়ের কানে আসে যে রান্নাঘর থেকে একটা কচর মচর শব্দ ভেসে আসছে। পিসেমশাই রান্নাঘরে গিয়ে যেটা দেখলেন, সেটার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি দেখলেন পিসি রান্নাঘরের ফ্রিজে যে চিকেন রাখা ছিল, সেই কাঁচা চিকেনগুলো বসে থেকে খাচ্ছে। এছাড়াও আরও মাছ, ডিম, কাঁচা যা ছিল সব কিছুই পিসি তুলে তুলে খাচ্ছে। পিসেমশাই সেটা দেখে সেখানেই মাথা ঘুরে পড়ে যান। সকাল হয়। পিসেমশাই প্রতিদিনই বাড়িতে সকালবেলা পুজো করেন, তো প্রতিদিনের মতো সেদিনও পিসেমশাই পুজো করছেন। হঠাৎ পিসি চিৎকার করে বলে ওঠে, আজকে পুজো করতে হবে না, এখন আর বাড়িতে কোনো পুজো হবে না, পুজো বন্ধ। পিসেমশাই অবাক হয়ে যান, ভাবেন যে পিসি ঠাকুর দেবতা এত বিশ্বাস করতেন, ছেলেকে এত ভালোবাসতেন, কাল থেকে তার হলোটা কি? কি অদ্ভুত আচরণ করছে রে। আর কিছু না বলে পিসেমশাই বাজারে চলে যান। বাজার থেকে এসে পিসেমশাই দেখেন ঘরের সমস্ত জিনিস ছড়ানো ছিটানো, আর পিসি নেই। পিসেমশাই সারা বাড়ি খুঁজে ছাদে গিয়ে দেখে পিসি ছাদের একদম ধারে বসে পা দোলাচ্ছে। পিসেমশাই অবাক হয়ে যান। এরকম অবস্থাতেই 1 থেকে 2 সপ্তাহ চলে যায়। পিসেমশাই ভালো মনে করে না, তাই তিনি পিসির দাদাকে ফোন করে তাদের বাড়িতে ডাকেন। পিসির দাদা
গুণিন তান্ত্রিকে বিশ্বাস করতেন। সে এসে বলে, ছায়াকে ডাক্তার দেখালে হবে না, ওকে কোনো গুণিন বা তান্ত্রিক দেখাতে হবে, আমাদের বাড়িতে নিয়ে আসতে হবে। তখনই পিসেমশাই আর পিসিমণির দাদা মিলে একজন মৌলানার কাছে যান, তাকে বাড়িতে নিয়ে আসেন, বাড়িতে কোনো জিনের বসবাস আছে কিনা। তখন উনি বলেন, বাড়িতে জিনের বসবাস রয়েছে। উনি বাড়িতে ঢুকে পিসির সামনে যান। পিসি তাকে দেখে বীভৎসভাবে চিৎকার করতে থাকেন। সে মৌলানা কিছু মন্ত্র বলতে থাকেন চোখ বন্ধ করে। তারপরে চোখ খুলে বলেন যে পিসির অবস্থা খুবই খারাপের দিকে যাচ্ছে, যত দিন যাচ্ছে তত ওর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, কিছু না করলে পিসিকে আর বাঁচানো যাবে না। উনি আরও বলেন, পিসি যেদিন আসছিল সেদিন ওনার চুল খোলা ছিল, আর সেখান থেকেই সেই জিনটা বা প্রেতটা পিসির কাঁধের ওপর বসে, আর তার জন্যই পিসির একটা ভার অনুভব হচ্ছিল। এরপরে মৌলানা বলেন, আজকে রাতের মধ্যেই যা করার করতে হবে, কালকে সকাল থেকে কিন্তু আরও ভয়ানক হবে বিষয়টা, পিসিকে আর কোনোভাবেই বাঁচানো যাবে না। সে মৌলানা বলেন, পিসিকে যেখানে ধরেছিল সেখানে যেতে হবে। এরপরে মৌলানা পিসেমশাইকে নিয়ে সেখানে যান। সেখানে পিসিকেও নিয়ে যাওয়া হয়। ওখানে গিয়ে নিজের কাজকর্ম শুরু করে দেন মৌলানা। পিসির মধ্যে যে জিনটার দেখা পাওয়া যায়, সে গম্ভীর গলায় বলে, আমার তো কোনো দোষ নেই, তোর বউই তো চুল খুলে আমাদের গাছের গোড়ায় বসেছিল, তখনই তো আমি ওর কাঁধের ওপর উঠে চেপে গিয়েছিলাম তোদের বাড়িতে। এখন আমি কিছু করেই ওর শরীরটাকে ছাড়ব না, আমার এই শরীরটাই পছন্দ হয়েছে। খুব গম্ভীরভাবে এই কথাটা বলে। মৌলানা সাহেবও অনেক কিছু করে তাকে সারানোর চেষ্টা করে। শেষে ওই জিনটা বলে, আমি এর শরীর ছাড়তে পারি, তবে একটা শর্ত আছে। সে বলে, আমার সাথে কাউকে যেতে হবে, তবেই আমি এই শরীর আর এই গাছটিকে ছেড়ে চলে যাব। মৌলানা সাহেব বলেন যে ঠিক আছে, তাই হবে, তুমি শুধু এই শরীরটা ছেড়ে দাও। তার বেশ কিছুক্ষণ পর মৌলানা সাহেবের যখন কাজকর্ম শেষ হয়ে যায়, তখন পিসির শরীরটাও সে ছেড়ে দেয়, আর পিসি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে এবং সেই জিন সারা জীবনের মতো চলে যায়। কিন্তু দুঃখের বিষয়, এই ঘটনা ঘটার পর সেই মৌলানাটা মারা গিয়েছিলেন। উনি হয়তো সত্যিই নিজেকে কুরবানি দিয়েছিলেন পিসির জন্য। এখন পিসি আগের মতোই সুস্থ এবং স্বাভাবিকভাবে জীবনযাপন করছে। বেশ কিছুদিন অসুস্থ ছিলেন, তারপরে নিয়মিত কাজে যান এবং আস্তে আস্তে পিসি ভালো হয়ে যান এবং ওই জিনের আর কোনোদিনও দেখা মেলেনি। আশা করছি এই ঘটনাটি তোমাদের ভালো লাগবে। ধন্যবাদ। তো বন্ধুরা, এই ছিল প্রথম ঘটনা। আশা করছি ঘটনাটি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিও। জিন, ভূত, প্রেত সব কিছুই কিন্তু একই, হয়তো বিভিন্ন জন বিভিন্নভাবে বলে। কেউ জিন বলে, কেউ প্রেত বলে, কেউ ভূত বলে। প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদাভাবে বিচার করে। ভূত, প্রেত, জিন এসব যারা বিশ্বাস করে তারাই একমাত্র বোঝে কি, আর যারা বিশ্বাস করে না তারা তো ভাববে যে এটা কিছু হতেই পারে না। এমন ঘটনা শুনলে গায়ের মধ্যে একটা শিহরণ জাগে, তাই না? যাই হোক, এর পরের ঘটনাটা আমাদের সঙ্গে শেয়ার করেছে রিমঝিম। রিমঝিমের ঘটনায় যাওয়ার আগে আমি তোমাদের বলে দিই, রিমঝিম আজকে যে ঘটনাটা শেয়ার করেছে সেটা একটা স্টেশনের ঘটনা, এবং সেই স্টেশনের ঘটনা তোমরা আগেও শুনেছ। রিমঝিম লিখছে, হ্যালো দাদা, আমি রিমঝিম। আগেও তোমাকে একটা ঘটনা পাঠিয়েছিলাম এবং তুমি সেই ঘটনাটা পড়ে শোনাওনি, তবে আমাকে তুমি সত্যি এতটা সুন্দরভাবে রিপ্লাই দিয়েছিলে যে আমার একটুও খারাপ লাগেনি। তুমি আমাকে বলেছিলে যে আমি যে ঘটনাটা তোমাকে পাঠিয়েছি সেটা মোটে 1 মিনিটের মতন হবে। মানে আমি প্রথমে বুঝতে পারিনি ঘটনাটা কতটা লিখতে হয়। আমি ভেবেছিলাম ওটাই হয়তো অনেক বড় ঘটনা। যাই হোক, তাই আমি আবার তোমাকে একটা নতুন ঘটনা পাঠালাম। এই ঘটনাটা বরানগর স্টেশনকে কেন্দ্র করে বলতে পারো। বরানগর স্টেশনে আমার নিজের কাকা ট্রেনে পেয়ারা বিক্রি করেন। তো এই ঘটনাটা আমার নিজের কাকার কাছেই শোনা। ঘটনাটা মোটামুটি 7 থেকে 8 বছর আগেকার, আর ঘটনাটা আমি শুনেছি এই 3-4 দিনই হলো। কাকা বলছেন, কাকা একদিন পেয়ারা বিক্রি করা শেষ করে যখন বাড়ি ফিরছিল তখন মোটামুটি 1টা কি 1:30টা বাজে। সচরাচর কাকা 10টা থেকে 11টার মধ্যেই বাড়ি চলে আসে, কিন্তু সেদিন কাকার একটু এক্সট্রা টাকার দরকার ছিল, আর তুলনামূলক অন্যান্য দিনের থেকে
সেদিন পেয়ারাটা একটু বেশি বিক্রি হচ্ছিল। তো যাই হোক, আমাদের বাড়ি বরানগরে এবং কাকা ট্রেনে করে বিভিন্ন জায়গায় চলে যেত আর বরানগরে এসে আবার বাড়ি ফিরে আসতো। তো কাকা বরানগর স্টেশন থেকে সবে বেরিয়েছে। বেরিয়েই যে ডান দিকে রেল লাইনটা আছে, সেই লাইনে কাকা দেখতে পাচ্ছে একটা মহিলা মাথা নিচু করে বসে আছে এবং সে মহিলাটা মুখে বিড়বিড় করে কিছু একটা বলছে এবং সে বলাটা না অদ্ভুত টাইপের, মানে একটা মায়া পড়ে যাওয়ার মতন। অথচ সে কিন্তু কাঁদছে না বা কোনো গানে করছে না, কিছু একটা বলছে যেটাতেই যে কোনো মানুষ আকৃষ্ট হবে। কাকু মনে মনে ভাবে, এত রাতে এখানে একটা মহিলা কি করছে এবং একা একা কেন বসে আছে? তখন যেহেতু ঠান্ডার সময় ছিল, মহিলাটা গায়ে চাদর দিয়েছিল। কাকু মনে মনে ভাবে সে মহিলাটার কাছে কি যাবে, গিয়ে জিজ্ঞেস করবে কি হয়েছে। আর যেহেতু কাকু হকারির কাজ করত, সে কারণে কাকু জানত এইসব বিষয় মোটেও সাধারণ নয়। তবুও কাকু মনে মনে ভাবে যে সত্যিই যদি কোনো মহিলা বিপদে পড়ে, ঠান্ডার সময় তুলনামূলক লোকটা একটু কমই থাকে। তো কাকু মনে অনেক সাহস সঞ্চয় করে সেখানে যান এবং গিয়ে সেই মহিলাটাকে বলেন, দিদি, আপনার কিছু হয়েছে? কিছু লাগবে? এখানে বসে আছেন, কোনো সমস্যা হয়েছে? তখন সে মহিলাটি বলে, আদতে না, আমি রাস্তা খুঁজে পাচ্ছি না, আমাকে একটু রাস্তাটা দেখিয়ে দেবেন? কাকু বলে যে, কোথায় যাবেন আপনি? মহিলাটি বলেন, আমি না স্টেশন থেকে বেরোতে পারছি না, আমাকে একটু স্টেশন থেকে বার করে দেবেন, তারপরে আমি চলে যাব। কাকু মনে মনে ভাবেন, এ বাবা, এ আবার কেমন কথা? স্টেশন থেকে বেরোতে পারছে না, বের করে দিলেই চলে যাবে? কোথায় যাবে? এই তো সোজা রাস্তাটা। কাকু মনে মনে অনেক কিছুই ভাবেন, কিন্তু তারপরে উনি ভাবেন, ও ঠিক আছে, উনি যখন বলছেন বার করে দিতে, এক কাজ করি, ওনাকে বের করে দিই স্টেশন থেকে, তাহলেই তো ঝামেলাটা মিটে যাবে। কাকু ওনাকে বলেন, ঠিক আছে চলুন, কোথায় ছাড়বো আপনাকে? এখানে একটা কথা বলে দিই, কাকু স্টেশনে সাইকেল রাখত, তারপরে বিক্রি টাকরা হয়ে গেলে সেই সাইকেল নিয়ে বাড়িতে চলে আসতো। কাকু সেই মতো সেই মহিলাটিকে বলেন, দাঁড়ান, আমি সাইকেলটা নিয়ে আসি। মহিলাটি ওখানেই দাঁড়িয়েছিল। কাকু গিয়ে সাইকেলটা নিয়ে আসেন। নিয়ে এসে কাকু সাইকেলে ওঠেন আর মহিলাটিকে বলেন, উঠুন, আপনি সাইকেলে উঠুন, আপনাকে আমি ওই মাথায় নামিয়ে দিচ্ছি, তারপরে আপনি কোথায় যাবেন যান, এভাবে এত রাতে এখানে কেন বসে আছেন? বিপদ হয়ে যাবে না? কাকু সেই মহিলাটিকে সাইকেলে তোলেন। মহিলাটি প্রথমে সাইকেলে উঠতে চাইছিল না, তারপরে যখন কাকু সেখান থেকে বিরক্ত হয়ে চলে আসতে যাবে, তখন সেই মহিলাটি বলেন, ঠিক আছে, আপনি এক কাজ করুন, ওই সাইকেলের স্ট্যান্ডের উপর আপনি বস্তাটা রাখুন, আমি এই বস্তাটার উপর বসছি, আমার এখানে বসতে ভয় করছে। আসলে সাইকেলের পেছনে যে বসার জায়গাটা ছিল, সেটা ছিল লোহার, আর সেই মহিলাটা লোহার ওপরে বসতে ভয় পাচ্ছিল। কাকুর তখন এই কথাটা মনে মনে বেশ খটকা লাগে, কিন্তু কাকু তাও অতটা পাত্তা দেয় না। কাকু বস্তাটা ওখানে রাখে, রাখার পরে ওনাকে বলেন উঠে বসতে। মহিলাটি উঠে বসেন। কাকু এবার সাইকেলে প্যাডেল চালাতে শুরু করেন। প্যাডেল দিতে দিতে যখন মোটামুটি অনেকটা রাস্তায় চলে এসেছেন, কাকুর মনে হচ্ছে সাইকেলটা যেন আগের থেকে অনেকটা বেশ ভারী হয়ে গেছে। কাকু মনে মনে ভাবেন যে অনেক রাত হয়েছে, ভীষণ টায়ার্ড, এই কারণেই এমনটা মনে হচ্ছে। কাকু অত ভুরুক্ষেপ না করে নিজের মতো প্যাডেল মারছেন। কিছুক্ষণ পর ওনার কি যেন মনে হতেই উনি পেছনে তাকান এবং উনি যেটা দেখেন সেটার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না। উনি দেখেন পেছনে কোনো মহিলা বসে নেই। কাকু সঙ্গে সঙ্গে ব্রেক করেন। ব্রেক করতেই দেখেন মহিলাটা রাস্তার একটা কোনায় দাঁড়িয়ে আছে। কাকু মহিলাটাকে বলেন, আরে আপনি নামলেন কেন? আর কখনই বা নামলেন? আমি তো বুঝতে পারলাম না। আপনি কি এখানেই নামবেন? ঠিক আছে, আমি আসলাম তাহলে। মহিলাটি বলেন, না না, আমি এখানে নামিনি, আসলে আমার খুব বাথরুম পেয়েছে, আপনি একটু দাঁড়ান, আমি আসছি। এই বলে মহিলাটি পাশের জঙ্গলের দিকে নেমে যান আর কাকু ওখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন মহিলাটির আসার। অনেকক্ষণ কেটে যাওয়ার পরও যখন মহিলাটি আসেন না, কাকু তখন ভাবেন যে যাক, বাড়ি চলে যাই,
সেই মতো কাকু সাইকেলে উঠে প্যাডেলটা দেবে, এমন সময় কাকু দেখেন সেই মহিলাটি অলরেডি সাইকেলের উপর উঠে বসে আছে। কাকু ওনাকে বলে, আপনি কখন আসলেন? মহিলাটি বলে, নেই তো এক্ষুনি। এবার কাকু বুঝতে পেরে যায় আসলে এটা কোনো নর্মাল বিষয় না। কাকু বুঝতে পেরে যায় এবার যদি কাকু এখানে আর সময় নষ্ট করেন তাহলে উনি আর আজকে বেঁচে বাড়ি ফিরতে পারবেন না। কাকু জোরে জোরে প্যাডেল দিতে শুরু করেন এবং মনে মনে ভাবেন যাই হয়ে যাক কোনোভাবেই উনি সাইকেল থামাবেন না এবং পেছন ঘুরে দেখবেন না। কাকু সেই মহিলাকে বুঝতে না দিয়ে জোরে জোরে প্যাডেল করছেন। অনেকটা দূর আসার পর কাকু যখন সামনে লোক দেখতে পান তখন পেছনে তাকান এবং পেছনে তাকিয়ে উনি আবারও কাউকেই দেখতে পান না। এরপর কাকু তড়িঘড়ি করে বাড়ি চলে আসেন। বাড়িতে আসার পর কাকু সেই দিন রাতে স্বপ্ন দেখেন যে তুই আজকে যা বাঁচার বেঁচে গেলি, এরপরে আর কোনোদিনও তোকে যদি পাই তোকে আমি শেষ করে দেব। এরপরে কাকু কোনোদিনও আর রাত্রি 10টার ওপারে যেতে দিতেন না। যতই বিক্রি হোক না কেন, যতই যা হোক না কেন, কাকু কাজ ছেড়ে 10টার মধ্যে বাড়ি চলে আসতেন। এবং কাকুর বেশ কিছুদিন জ্বরও ছিল সে ঘটনা ঘটার পর। যাই হোক দাদা, এই ছিল ঘটনা। আশা করছি তোমার ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই তুমি ভৌতিক কথা পরিবারে পড়ে শুনিও। ভালো থেকো। আরও ঘটনা আছে কাকুর মুখে শোনা, তোমাকে অবশ্যই আমি একদিন সময় করে পাঠিয়ে দেব। যদি এটা পড়ে শোনাও অবশ্যই আমাকে জানিও। অবশ্যই অবশ্যই, কেন শোনাবো না। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ঘটনা। আশা করছি আজকের এই ঘটনাটি তোমাদের দারুণ লেগেছে। কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যেও কেউ যদি এমন ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশান সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নিও। চলো আর একদম কথা বাড়াবো না, তোমরা অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট আর শেয়ার করে দাও যাতে এই পরিবার আরও অনেক দূর এগিয়ে যেতে পারে। চলো এবার আমরা শুরু করছি পরের ঘটনা। হ্যালো অমিতদা, আমি মুর্শিদাবাদ থেকে সঙ্গীতা। আজকে আবারও চলে এলাম তোমাকে নতুন ঘটনা শেয়ার করার জন্য। আজ যে ঘটনাটি বলতে চলেছি সেটা আমাদের বাড়িকে কেন্দ্র করে। প্রথমেই বলি যে আমার বাবারা 7 ভাই ও 1 বোন। আমার ঠাকুমার 4র্থম ছেলে হচ্ছে আমার বাবা। আমার বাবা মাকে বিয়ে করে নিয়ে আসার প্রায় 5 বছর পর রোডের ধারে একটা 25 বছরের পরিত্যক্ত বাড়ি কিনেছিলেন এবং সেইখানেই পোলট্রির ব্যবসা শুরু করেন। বাড়িটা ছিল আমার এক জেঠুর। বাড়িটাতে থাকার সময় বাড়িটাতে ডাকাত পড়েছিল, 1 বার 2 বার নয়, 3 বার। সেই জন্য বাড়িটা তিনি ছেড়ে দিয়ে অন্যত্র চলে যান। তারপর 25 বছর বাড়িটি পড়েছিল। যেহেতু আমার জেঠু কাকু সবাই একসাথে আমাদের সাবেক বাড়িতে থাকতাম, তাই জায়গার অসুবিধের জন্য বাবা ঠিক করেন আমরা এই রোডের ধারে বাড়িটায় চলে যাব। তো যেমন ভাবা তেমন কাজ। বাবা বাড়িটাকে রং করে বাস করার উপযুক্ত করে তোলেন এবং আমরা সেখানে চলে আসি। আসার কয়েকদিন পর শুরু হয় মায়ের সাথে বিভিন্ন ভৌতিক ঘটনা। তখন আমার বয়স ছিল 5 বছর। গ্রীষ্মকালের সন্ধেবেলা মা আমাকে আঙিনায় একটা মাদুর পেতে হ্যারিকেনের আলোয় পড়াচ্ছে। দাদা বলে রাখি যে তখন এ বাড়িতে আমরা নতুন, তাই ইলেকট্রিসিটির ব্যবস্থা ছিল না। তো আমি মায়ের সাথে আঙিনায় পড়ছি আর বারান্দায় জ্বলছে একটা লম্ফ। তখন বাড়িতে বাবা ছিল না। মা হঠাৎ করেই দেখতে পাই আমাদের পোলট্রির ফার্মের খড়ের চালের ওপর কে যেন একটা কালো চাদর মুড়ি দিয়ে বসে আছে। দাদা, আমাদের বাড়িটাতে বেশ অনেকটা বড় জায়গা নিয়ে আঙিনা এবং আঙিনার পরেই বড় বড় 2টো পোলট্রির ফার্ম। বাড়িটা পাঁচিল দিয়ে ঘেরা। হঠাৎ করে ওই কালো চাদর মুড়ি দেওয়া লোকটাকে দেখে মা অবাক হয়ে যায় ও আমাকে বলতে থাকে, বইপত্র সব গোটা, তো গোটা, তাড়াতাড়ি কর, আমরা ঘরের ভেতরে যাব। এই শুনে আমি বইগুলো ব্যাগের মধ্যে ভরে নেই আর মা মাদুর ও হ্যারিকেন হাতে ধরে নিয়ে যেই ঘরে ঢুকতে যাবে তার আগেই ওই ছায়ামূর্তি ঘরের মধ্যে প্রবেশ করে। মা স্পষ্ট দেখে খড়ের চাল থেকে নেমে আসছে এক বিশাল ছায়ামূর্তি এবং লম্বা লম্বা পা করে টক টক করে আমাদের সিঁড়ির তলে ঢুকে পড়ল।
মা বুকে সাহস নিয়ে দৌড়ে বাংকার থেকে দা বের করে এবং জোরে জোরে বলতে থাকে, কে তুই? কে ঢুকলি? সিঁড়ির তলা থেকে বেরিয়ে আয়। অনেকটা সময় যাওয়ার পরেও কেউ বেরিয়ে আসছে না দেখে মা সিঁড়ির তলাটা আলো দিয়ে দেখে, কিন্তু সেখানে কেউই ছিল না। মা খানিকটা হতভম্ব হয়ে ভাবে যে তাহলে ওটা কি ছিল, কি দেখলাম আমি? এরপরেই কালো ছায়ামূর্তিকে আর কখনোই দেখেনি মা। সিঁড়ির তলে ঢুকে যেন সে মিলিয়ে গিয়েছিল, আর সামনে আসেনি কখনো। এরকম অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা মায়ের সাথে দিনের পর দিন ঘটতে থাকে। এমনই একদিন সন্ধেবেলা আমিও বাবা এক দিদির বিয়েতে পাশের গ্রামে ভোজ খেতে গিয়েছিলাম। মা বাড়িতে একা। রাতের খাবার খেয়ে মা ওপরে এসে আলো জ্বালিয়ে রেখে শুয়ে পড়েছিল। আমাদের ওপরে একটাই রুম। রুমের খাটের পাশেই দক্ষিণ দিকে বড় গ্রিল লাগানো সানসাইড, আর পশ্চিম দিকে আছে একটা জানালা, পূর্ব দিকে ছাদে বেরোনোর দরজা। বেশ কিছুক্ষণ পরে হঠাৎ করেই মা শুনতে পায় কেউ যেন মাকে দোতলার ওপরে গ্রিল লাগানো সানসাইডের ওপার থেকে মায়ের নাম ধরে ফ্যাস ফ্যাসে গলায় ডাকছে। মার খুব অদ্ভুত লাগে। তিনি শুয়ে শুয়েই কে কে বলে সাড়া দেয়। মা শুয়ে আছে খাটের ওপর। তার থেকে 5 হাত দূরে গ্রিল লাগানো সানসাইডটা, ওখান থেকেই কন্টিনিউয়াসলি মায়ের নাম ধরে ডেকেই যাচ্ছে কেউ। মার রুমে যেহেতু আলো আগে থেকে জ্বালানো ছিল, তাই তিনি ভালোভাবেই দেখতে পান সেখানে কেউ নেই। কিছুক্ষণ পরে তিনি আবার লক্ষ্য করেন সানসাইড ছেড়ে ডাকটা তখন জানালার কাছ থেকে আসছে। যতবার সেখান থেকে ডাক আসে মা ততবারই তাকিয়ে দেখে সেখানে আর ডাকটা নেই, ডাকটা বিভিন্ন জায়গা থেকে আসছে। আশ্চর্যকর ব্যাপার হলো, আমাদের ওপরের রুমে খাটের পাশেই যে বড় গ্রিল লাগানো সানসাইডটা আছে, সেখানে আমরা মাঝে মাঝে বসে গল্প করি, কিন্তু বাইরে থেকে সেখানে মই ছাড়া কোনো মানুষের পক্ষে ওঠা সম্ভব না। কিন্তু সেখানেই বাইরে থেকে কেউ মুখ লাগিয়ে ডাকছে, সেটা মা স্পষ্ট শুনতে পাচ্ছে। একটা সময় ডাকাডাকি আর শোনা যায় না, তারপরেই মা ঘুমিয়ে পড়ে। অনেককেই বলতে শুনেছি এই জায়গাটা দোষী জায়গা। তারপর আবার বাড়িটা তৈরি করার পর অনেকগুলো বছর কেটে গিয়েছিল বলে নাকি ভূত প্রেতের বাসভূমি হয়ে উঠেছিল। পাড়ায় কোনো অপমৃত্যুতে মানুষ মারা গেলে ওই বাড়িতে আস্তানা গড়ত। মাঝরাতে শোনা যেত বাচ্চার কান্নার আওয়াজ। এরকম সারা রাত ধরে এই আওয়াজটা কানে আসত। এ ব্যাপারে জিজ্ঞেস করলে অনেকেই অনেক ভয়ঙ্কর ঘটনা বলে। আমাদের বাড়ির পাশে বাস করতে একটা দাইমা, তিনি আমার বাবারও দাইমা। বাবা বলে আমার ঠাকুমার 3টে বাচ্চা মারা যাওয়ার পর এই দাইমা আমার বাবাকে ঠাকুমার থেকে কিনে নিলে ঠাকুমার বাচ্চা বেঁচে যায়। তো আমাদের নতুন বাড়ির পাশেই সেই দাইমার বাস। তিনি বাচ্চা প্রসব করানোর সাথে সাথেই কুমারী মেয়েদের সন্তান বিভিন্ন গাছগাছালি দিয়ে তৈরি ওষুধ খাইয়ে নষ্ট করত এবং এই ভ্রূণগুলো ছুঁড়ে ছুঁড়ে আমাদের বাড়ির দিকে ফেলে দিত। তখন কেউ এই বাড়িতে বাস করত না। তারপর থেকে এই ভৌতিক ঘটনা শুরু হয়। মাঝরাতের দিকে বাচ্চাদের কান্নার আওয়াজ ভেসে আসত, কখনো বিকট সুরে, আবার কখনো আস্তে আস্তে। নতুন বাড়ি আসার পরেও এই বাচ্চার কান্নার আওয়াজ আমরা শুনেছি। শুধু আমরা নয়, অনেকেই শুনেছে। এরপর মা সেই দাইমাকে এ ব্যাপারে জানাতে চাইলে উনিও স্বীকার করেন এই কথাগুলো। আমাদের বাড়ির থেকে একটু দূরে রোডের ওপারে ছিল ভাগার, যেখানে মৃত গরু ফেলা হতো। ওই জায়গাটাও ছিল এক ভয়ঙ্কর জায়গা। গভীর রাতে জায়গাটা একটা গা ছমছমে ব্যাপার তো ছিলই। জায়গাটা পার করার সময় অনেকেই অনুভব করত গাটা ভারী হয়ে উঠেছে এবং পেছনে পেছনে কেউ হাঁটছে, অথচ পেছনে ফিরে দেখত কেউ কোথাও নেই। ভয়ে মানুষ রাতের পরেই রোড দিয়ে যাওয়া আসা বন্ধ করে দিয়েছিল। এখন আর এসব নেই। আমরা আমাদের বাড়ি বন্ধন করে নিয়েছি অনেক আগেই। পুরোটাই অতীতের গল্প হয়ে গেছে এখন। তবুও এসব ঘটনা কাউকে বললে কেউ বিশ্বাস করতে চায় না। আসলে দাদা, যার সাথে ঘটনা ঘটে সেই বোঝে তার আসল মর্ম, বাকিরা হেসে উড়িয়ে দেয়। দাদা, এই ছিল ঘটনা। মা পাশে বসে আমাকে ঘটনাগুলো বলল আর আমি লিখলাম। জানি অনেকটাই বড় হয়ে গেল। ভালো লাগলে ভৌতিক কথা চ্যানেলে পড়ে শুনিও, নিজের মতো করে সাজিয়ে নিও। আরও অনেক অলৌকিক এবং ভৌতিক ঘটনা আছে, সেগুলো পরবর্তীতে তোমাকে পাঠাবো। সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।
বন্ধুরা, এই ছিল আমাদের আজকের জমজমাট একটি এপিসোড। আশা করছি আজকের এপিসোডটি তোমাদের দারুণ লেগেছে। কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আজকের কিন্তু 3টে ঘটনায় একদম জমজমাট হতে চলেছে, কোনোটার থেকে কম না, তাই না? যাই হোক, আর দেরি করো না, তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছো জানি। চলো এবার আমরা শুরু করে দেব শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে চুমকি ঘোষ, লাভ রিয়াক্ট দিয়েছে। সেকেন্ড কমেন্ট করেছে রোহিত স্টার, লিখেছে এসে গেছি অমিত দা, ফার্স্ট কমেন্ট। না গো সেকেন্ড। থার্ড কমেন্ট করেছে মুশফিক, লিখেছে হাই হ্যালো। তারপরে কমেন্ট করেছে বিশ্বজিৎ দাস, ঝিলিক সাধু খান, রাজা প্রভাত, বনগাউন, রেখা পাসমান, গীতা গোস্বামী, রায়ান গেমিং, ভিকি বাগচি, সুদীপ দাস, সাব্বির আলী, সুস্মিতা কর, রাকেশ মণ্ডল, অনিকেত কুণ্ডু, সুজয় বর, দেবী কর্মকার, সোনাম দাস, নন্দিনী রয়, চন্দ্রানী মণ্ডল, এমডি মন, সৌরভ বিশ্বাস, পম্পা মহন্ত, লিখেছে অপেক্ষা করছিলাম ভাই কখন ঘটনা আসবে। আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলায়, আমার নাম পম্পা। হ্যালো পম্পাদি। তারপরে কমেন্ট করেছে শবনম মণি সাহা, লিখেছে ধূপগুড়ি থেকে শুনছি, হ্যালো। তারপরে কমেন্ট করেছে বান্টি তরফদার, সুমিত ঘোষ, ডিজে ভ্লগার অনিশ, লিখেছে 10:45 আসার চেষ্টা করি কিন্তু হয়ে ওঠে না, তবু আমি যখন পারি তখনই ঘটনা শুনি, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে পাপিয়া দে, সুদীপ মণ্ডল, দীপ ঘোষ, পাপড়ি দোলা, সুব্রত সরকার, কৃষ্ণা জানা, সমীরণ ঘোষ, লিখেছে একবার হ্যালো সমীরণ বলো, হ্যালো সমীরণ। তারপরে কমেন্ট করেছে স্বপ্না বাজাল, রুবি ব্যানার্জি, সোমা পাল, অভিজিৎ দাস, বিমল, কার্তিক সাহা, জয়শ্রী গুপ্তা, মিতালি পাল, অমিতা ঠাকুর, বিশ্বজিৎ রয়, সন্দীপ হোর, সাগর সাহা, বিট্টু সাহা, ইন্দ্রাণী রায়, পুতুল রয়, অয়ন ব্যানার্জি, মনিকা ত্রিপুরা, সুজয়তা ঘোষ, সাথী ঘোষ, অঞ্জলি মণ্ডল, রিকা, মলয় চক্রবর্তী, মানসী গুহ, সুমিত রয় চৌধুরী, মৌসুমী দাস, অপর্ণা সাহা, কোয়েল মণ্ডল, এরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমরা আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।